বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, আমরা আজকে দেখব কালকের জিনিসগুলো একটু রিক্যাপ করব, প্লাস নতুন পড়া শুরু করব। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে লেটার মানে এ বি সি থেকে জেড, এগুলো হলো লেটার। কতগুলো লেটারকে যদি আমরা একসাথে করি তাহলে একটা ওয়ার্ড হবে। তবে ওয়ার্ড হওয়ার শর্ত কি? অবশ্যই একটা সুন্দর অর্থ থাকতে হবে। যদি অর্থ না থাকে তাহলে এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। যেমন এই যে এদিকে দেখেন, KWB NEP, এগুলা ওয়ার্ড নয়, কারণ এগুলার কোনো অর্থ নেই। যদি এটা আমরা সাজাই লিখি BOOK বুক, PEN পেন, এগুলা কিন্তু অর্থ আছে, তার মানে এগুলাকে তখন ওয়ার্ড বলতে পারবো। এম আই রাইট? ওকে, তাহলে সেন্টেন্স কেমনে হয়? কতগুলো ওয়ার্ড যদি একসাথে মিলিত হয় তাহলে একটা সেন্টেন্স হয়। তো যেমন শি মেক্স এ পিটা, হ্যাঁ, তো মেক্স এখানে অ্যাশ হলো কেন, এটা আমরা পরবর্তীতে সামনে জানবো। ঠিক আছে? এখন সেন্টেন্স বা বাক্য অর্থ অনুযায়ী 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আবার অ্যাসার্টিভ আবার 2 প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হা বোধক, আর নেগেটিভ মানে না বোধক। এগুলো আমরা পড়বো চেঞ্জিং সেন্টেন্সে। ঠিক আছে? তো আপাতত এতটুকুই আমরা আপনাদের জানানোর ছিল। তো এখন গঠন অনুযায়ী বাক্য আবার 3 প্রকার, একটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মানে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এখন আমরা গতকালকে লাস্ট আমরা স্ট্রাকচার দেখছিলাম অ্যাসার্টিভ বা ডিক্লেরেটিভ। ঠিক আছে? ওই বাক্যের মানে ওই অ্যাসার্টিভ যে একটা সেন্টেন্স, এর স্ট্রাকচার কেমন, এই 3টে স্ট্রাকচারই পসিবল। ঠিক আছে? প্রথমত কি, সাবজেক্ট প্লাস ভার্ব, প্রত্যেকটাতে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। হয়তো অক্সিলারি ভার্ব নয়তো মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলা গতকালে কিন্তু পড়াইছিলাম, সামনে আবার দেখাবো না, সমস্যা নেই। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ বসে। তো যখন আমরা পাঞ্চুয়েশন পড়ব, যখন দেখবো যে সেন্টেন্সটা অ্যাসার্টিভ, তখন লাস্টে আমরা কী দিব? এটা অবশ্যই ফুল স্টপ দিব। তখন যদি আমি সেন্টেন্সটা না ধরতে পারি তাহলে তো ভুল হবে। তাহলে এখান থেকে আসলে জিনিসগুলো না শিখলে আমরা পাঞ্চুয়েশন পারবো না। যেমন রিতা ওয়ার্কস ভেরি ফাস্ট, কেন এস হলো সামনে জানবো। ঠিক আছে? দেখো, আমি কিন্তু কেন এসটা হলো সামনে জানতে পারবা, তো আমার সাথে থাকো। এখন স্ট্রাকচার 2, সাবজেক্ট প্লাস, দেখো এটা ছিল ভার্ব, আর এটা হলো অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট কিংবা এক্সটেনশন যাই বলো, বাকি অংশ প্লাস ফুল স্টপ। লাস্টে কিন্তু ফুল স্টপ হবেই। যেমন হি ইজ এ গুড বয়, দেখো সাবজেক্ট, এটা কি অক্সিলারি ভার্ব মানে এক্সটেনশন অবজেক্ট প্লাস বাকি অংশ যাই বলো, আমাকে তাহলে সাবজেক্ট প্লাস ভার্বটা থাকতেই হবে। এটা অক্সিলারি ভার্ব হোক আর মেইন ভার্ব হোক, থাকবেই। আবার অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব একসাথে থাকতে পারে, কিংবা মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে? দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। মানে অক্সিলারি ভার্ব বলতে কি, এটার ভিত্তিতে কিন্তু আবার 2 ধরনের অক্সিলারি ভার্ব আছে, একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মডাল অক্সিলারি। তো আমরা সামনে একটু লিখে রাখছি, দেখাবো, সমস্যা নাই। তো হি ক্যান রিড হার মাইন্ড, সে তার মন ধরতে পারে বা মনের কথা জানতে পারে, এরকম কিছু একটা বুঝাইছে। তাহলে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট। এবার অক্সিলারি ভার্ব মানে মডাল অক্সিলারি নিয়েছি, প্রাইমারি অক্সিলারি নিতে পারো, সমস্যা নাই। যদি আমরা প্রাইমারি অক্সিলারি নিতাম তাহলে বলতাম হি ইজ রিডিং হার মাইন্ড, তখন ভার্বের সাথে আইনজি দিতে হয়। কেন দিতে হয় আমরা টেন্স যখন পড়বো তখন জানবো। তাইলে দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এটা AUX মানে অক্সিলারি, আর একসাথে হলো ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। হি ক্যান রিড হার মাইন্ড। তাইলে আমরা একটা জিনিস মনে রাখবো, অবশ্যই সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব কিংবা মেইন ভার্ব থাকলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখতে পারি, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব কিংবা মেইন ভার্ব, কিংবা দুইটা একসাথেও থাকতে পারে, অক্সিলারি ভার্ব মেইন ভার্ব একসাথেও থাকতে পারে। তাহলে আমরা কী বলবো, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভের যে স্ট্রাকচার মানে এই 3ভাবেই সম্ভব। তো এটা আমাদের কিন্তু মাথায় গেঁথে ফেলতে হবে, মানে এক কথা মুখস্থ রাখতে হবে, করতে করতে মুখস্থ করতে হবে, বা পড়তে পড়তে লিখতে লিখতে হয়ে যাবে। এখন আমরা দেখবো ইন্টারোগেটিভ। ঠিক আছে? ইন্টারোগেটিভ মানে কি, মানে প্রশ্নবোধক বাক্য, মানে জিজ্ঞাসা সূচক এরকম। তো এর স্ট্রাকচারটা 2 রকম হয়ে থাকে মূলত। দেখো WH ওয়ার্ড, WH ওয়ার্ড কি, এই যে আমি লিখে রাখছি, হোয়াট, হুইচ, হোজ, হু, হুম, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ। আমরা কিন্তু আজকে আবার নতুনগুলা শুরু করতেছি। আমরা কালকে অ্যাসার্টিভ পর্যন্ত দেখছিলাম, একটু রিক্যাপ করলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে দেখবা তোমাদের ব্রেইনে মানে একটু ভালো লাগবে যে তুমি এই জিনিসগুলো একটু পারতেছো, তুমি জানতেছো এরকম। তো অনেক কিছু অনেক সময় না বুঝবা, সমস্যা নাই, সামনে গিয়ে ক্লিয়ার হয়ে যাবা। তো মন খারাপ করার কোনো প্রশ্নই আসে না। এখন দেখো ভালো করে, আমরা WH কী বললাম, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস প্রশ্নবোধক, লাস্টে অবশ্যই কী দিতে হবে, কোয়েশ্চন মার্ক।
মানে এটা দিতেই হবে যেহেতু ইন্টারগেটিভ, তাই না? এখন ডব্লিউএস ওয়ার্ড কি? এই যে হোয়াট, হুইচ, হোজ, হুম, হু, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, মানে ডব্লিউ আর এইচ একসাথে আছে যে শব্দগুলোতে, ওইগুলাতে তোমার কে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। তো অনেকে অনেক কথা বলতেছে যে ডব্লিউ আর এইচ দ্বারা শুরু হয়েছে এই জন্য ডব্লিউএস ওয়ার্ড, তাহলে হাউ এর মধ্যে তো ডব্লিউএস নাই, তাহলে এটা কেন হলো? এটা ব্যতিক্রম। আবার অনেকে মানে গ্রামারবিদ মনে করেন যে প্রত্যেকটার আগে ডব্লিউ আছে, এখান থেকে ডব্লিউটা নেওয়া হয়েছে, আর হাউ এর মধ্যে যেহেতু এইচ আছে তার থেকে এইচ নেওয়া হয়েছে, এর জন্য এটার নাম হয়েছে ডব্লিউএস ওয়ার্ড। যাই হোক, এটা আমাদের এত জানার কি নাই, মুখস্থ রেখে দেবো। 9টা আছে আমাদের ডব্লিউএস ওয়ার্ড, এগুলোতে আমরা সাধারণত কী করি? প্রশ্ন করি, ঠিক আছে? তো আমরা এন স্ট্রাকচারের সাথে মিলাই ডব্লিউএস ওয়ার্ড, হ্যাঁ ডব্লিউএস ওয়ার্ড নিলাম। হোয়াট, তারপর হলো অক্সিলারি ভার্ব, ডিড কিন্তু একটা অক্সিলারি ভার্ব, ডু, ডাজ, ডিড, ঠিক আছে? তারপরে কী বললাম? সাবজেক্ট, যে হিসেবে কিন্তু আমরা সাবজেক্ট নিতেই পারি। তারপরে মেইন ভার্ব, এক্সটেনশন প্লাস বাকি অংশ, থাকলে থাকতে পারে, না থাকতে পারে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কী চিন্তা করতেছিল, কী ভাবতেছিল? ওকে। রুল নাম্বার 2, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তার মানে কি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে। দেখো হ্যাঁ, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, শুরুতে ছিল ডব্লিউএস ওয়ার্ড, তো ডব্লিউএস ওয়ার্ড সবসময় যে থাকবে এমন কোনো কথা নাই, নাও থাকতে পারে। তখন কেমনি হবে? যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে না শুরু হয় তখন আগে থাকবে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস বাকি অংশ। এটা ব্যাপার না, আমার কথা হলো শুরুটা এমনি হবে। লাস্টে এলো তোমার প্রশ্নবোধক, তো অবশ্যই থাকবে। যেমন এম আই এ গুড স্টুডেন্ট, দেখো এম হলে একটা অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট আই, তাহলে এম আই, মানে এক্সটেনশন প্লাস বাকি অংশ, অবজেক্ট প্লাস বাকি অংশ থাকবে, সমস্যা নাই। এ গুড স্টুডেন্ট, আমার মেইন জায়গাটা হলো এই অংশটুকু। যেমন আর ইউ হ্যাপি, দেখো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ইউ কিন্তু একটা সাবজেক্ট। এগুলো একটু পরে আমরা দেখবো কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এগুলো ক্লিয়ার করে ফেলবো, সমস্যা নাই। তাহলে এখন যদি আমি মনে করো আমি যদি তোমার অক্সিলারি ভার্ব না শিখাই তাহলে তো তুমি পারবা না। আমি কিন্তু গতকালকে তোমার শিখেছি কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা প্রাইমারি অক্সিলারি, কোনটা মডেল অক্সিলারি, কোনটা হ্যাভ ভার্ব, কোনটা ডু ভার্ব। তো আজকে আবার একটু দেখাবো, সমস্যা নাই। তো আশা করি মোটামুটি আমরা ইন্টারগেটিভের স্ট্রাকচারটা শিখে ফেললাম। তো কয়েকবার পরে লিখে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখবো অক্সিলারি ভার্ব 2 প্রকার। কালকেও দেখছিলাম, আজকে আবার একটু সাজায় গুছায় নোট করলাম তোমাদের জন্য। দেখো অক্সিলারি ভার্ব 2 প্রকার, প্রাইমারি অক্সিলারি আর হলো মডেল অক্সিলারি। তো প্রাইমারি কোনগুলো? ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর হলো ভি ভার্ব। ডু, ডাজ, ডিড আর উইল ডু, এটা এক্সট্রা শিখতে পারে অ্যাডভান্স, বাট আপাতত 3টা জানলেই হবে, এটা শিখলে ভালো। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, উইল হ্যাভ, এই 2টা শিখলে অ্যাডভান্স, মানে তুমি একটু ভালো শিখলা, বেশি পারলা। ভি ভার্ব, দেখো ভি ভার্বগুলা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিইং, উইল বি, এগুলো হলো ভি ভার্ব। তাহলে এগুলোকে বলবো আমরা প্রাইমারি অক্সিলারি। আর মডেল অক্সিলারি কোনগুলো? এই যেগুলো ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, ওট টু, মাস্ট, নিড, ডিয়ার, বি গোয়িং টু, হ্যাভ টু, ইউজ টু, তারপর হলো হ্যাড বেটার, উড রাদার, উইল, তারপর হলো উড। এখন একটা কথা, বি মানে কি বোঝায়? বি মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা বোঝায়। যদি কোনো জায়গার মাঝে বি লেখা থাকে তার মানে এটার মানে কি? এটা মানে কিন্তু এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো বোঝায়, ঠিক আছে? আবার অনেক সময় বি এমনিও বসতে পারে, বি গোয়িং টু। তো এটা আসলে সেন্টেন্সের উপর নির্ভর করতেছে, বা ওই জায়গাতে আমি কী হিসেবে ব্যবহার করতেছি, ওই বিটাই কি ইউজ করতেছি, নাকি আমি ওই বি এর জায়গায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইউজ করতেছি, এটা আসলে ব্যবহারের উপর নির্ভর করে। জাস্ট আমার জানাই রাখলাম। অনেক সময় দেখবা ওই যে টেবিল, প্রত্যেকে দেখবা ইংলিশ ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো, আমাদের 3 নাম্বার আসে টেবিল, ডান পক্ষের সাথে বাম পক্ষ মিলাও। প্রথমে দেওয়া থাকে সাবজেক্ট, মাঝখানে দেওয়া থাকে একটা বক্স ভার্বের, আর শেষ দিকে দেওয়া থাকে একটা এক্সটেনশন। তো তুমি সাবজেক্টের সাথে ভার্ব মিলাইবা, তারপরে যে কোনো একটা অবজেক্ট নিবা বা এক্সটেনশন নিবা, ওই বাক্যটা পরিপূর্ণ হলে এটা একটা সেন্টেন্স হয়ে যাবে। তখন দেখবা ওই ভার্বের জায়গায় বি দেওয়া থাকে, তখন ওই বি দ্বারা আসলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনোটা তুমি তোমার ইচ্ছা মতো ইউজ করবা, এটাই বোঝায়। ঠিক, আশা করছি এতটুকু তোমাদের ক্লিয়ার। তারপর আমরা বই থেকে কয়েকটা জিনিস আরও দেখি। হ্যাঁ, যেমন কি বলছে, অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্য কি ইয়েস নো কোয়েশ্চন বলে। কি বলছে? অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত। তুমি যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করো, যেমন এই যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করছি, এদের বলে ইয়েস নো, মানে হা বুধক আর না বুধক এরকম জিজ্ঞাসা। যেমন এম আই এ গুড স্টুডেন্ট, তুমি, আমি বলছি আমি কি ভালো ছাত্র, হা বা না। আমি বললাম আর ইউ হ্যাপি, তুমি কি সুখী, তুমি বললা ইয়েস অর নো। এর জন্য এগুলোকে কী বলে? অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারগেটিভ বাক্যটা শুরু হবে তার আমরা বলবো ইয়েস নো কোয়েশ্চন। প্রশ্নবোধক বাক্য মোট 4 ধরনের হতে পারে। ইয়েস নো কোয়েশ্চন, তার মানে যেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। আর ডব্লিউএস কোয়েশ্চন,
এটা অক্সিলারি ভার্ব না, ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে শুরু হয়। প্রথম যে স্ট্রাকচারটা দেখছিলাম এই যে এটা, ঠিক আছে। আর একটা হলো টেক কোয়েশ্চন। এই তো দেখ, ক্লাস 9-10 গিয়ে আমরা পড়বো টেক কোয়েশ্চন। দেখছো কোনটার সাথে কেমনে মিল, কেমনে বের হয়। আর ইমবেডেড কোয়েশ্চন মানে কি, ধরো আমি একটা বাক্যর সাথে আরও অনেক জিনিস অ্যাড করতে চাই, মানে আরও বাড়াইতে চাই। ইমবেডেড মানে এক্সট্রা অ্যাড করতে গেলে লাস্টে যেটা বলা হয় ইমবেডেড কোয়েশ্চন। যে এগুলো আমাদের বড় ক্লাসে লাগবে, জাস্ট আপাতত একটু জানি না রাখলাম এতটুকুই। এখন লিখছে ডব্লিউএস কোয়েশ্চনগুলো অনেক সময় ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে যদি তার নাউনের পূর্বে বসে। এখন এইটুকু আমরা এখন আপাতত জানার দরকার নেই, এগুলো আমাদের সামনে কি জানবো, ঠিক আছে। এখন আমরা দেখব ইম্পারেটিভ। দেখো আমি কী বললাম, তাহলে আমরা দুইটা সেন্টেন্স পড়ে ফেললাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। এখন দেখবো আমরা মূল ভার্ব দিয়ে শুরু। ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে শুরু হয়। সাবজেক্ট থাকবে কিন্তু উজ্জ, মানে সাবজেক্টটা কিন্তু বাক্যের শুরুতে থাকে কিন্তু এটা দেখা যায় না। তাহলে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তাহলে ভার্ব দিয়ে শুরু হবে, এক্সটেনশন মানে কি এখানে আসলে বাকি অংশ প্লাস অবজেক্ট প্লাস মানে এরকম থাকে আর কি। এই জন্য এক্সটেনশন দিয়ে কী বোঝায়, এখানে বাকি অংশ বলতে অবজেক্টও থাকে, আবার অনেক সময় দেখা যায় খালি শুধু বাকি অংশ থাকে। বাকি অংশ মানে কি, যে কোনো একটা জিনিস, সেটা তোমার হলে ফ্রেজ হতে পারে, এডজেক্টিভ ক্লোজ হতে পারে এরকম। সো এই ক্লোজ না ফ্রেজই হয় বেশিরভাগ ক্ষেত্রে। গেট আউট, দেখো এখানে কি সাবজেক্ট আছে? আমি যখন বলি এই গেট আউট, বেরিয়ে যাও, তাহলে এখানে কি আমি বলি ইউ গেট আউট, এরকম কেউ কিন্তু বলে না। তার মানে এখানে ইউটা কিন্তু আছে কিন্তু ইউটা লুকানো। এজন্য ভার্ব দিয়ে শুরু হইলে কোনো সেন্টেন্স এটাই বলে ইম্পারেটিভ। এখন অনেকে বলতে পারে স্যার আমি তো স্যার ভার্বই চিনি না। আচ্ছা সামনে একটু জানো না, আমি মোটামুটি যে কটা শিখাইতেছি গেট একটা ভার্ব, এটা শিখো। সামনে যখন আস্তে আস্তে যাবো আমরা তখন আমি তো ভার্ব শিখাবো, টেনশন কিসের। আস্তে আস্তে মানে অধৈর্য হওয়া যাবে না। আবার আরেকটা সেন্টেন্স হইতে পারে এরকম, প্লিজ অথবা কাইন্ডলি প্লাস ভার্ব। তার মানে ভার্বের আগে প্লিজ কাইন্ডলি যদি থাকে তাহলে এটাও আবার কি সেন্টেন্স, এটাও ইম্পারেটিভ। যেমন প্লিজ শাট দ্য ডোর, মানে দরজাটা বন্ধ করো, এটা কিন্তু ভার্ব। শাট হলো ভার্ব, এটা হলো বাকি অংশ, ঠিক আছে। মানে অবজেক্ট বলতে পারো, আর লাস্টে ফুল স্টপ। আবার এভাবে শুরু হতে পারে ডোন্ট মানে ডু নট অথবা নেভার প্লাস ভার্ব, লাস্টে কিন্তু ফুল স্টপ অবশ্যই। যেমন নেভার সে ইট এগেইন, এটা আর কখনোই বলবা না, মানে এই জিনিসটা আর কখনোই বইলো না এরকম। তো দেখো নেভার অথবা ডোন্ট সে ইট এগেইন, তুমি এই কথা বলতে পারো, সমস্যা নাই। আবার এরকমও শুরু হয় লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। যেমন লেটস প্লে ফুটবল, লেটস স্যার অবজেক্ট কোথায়, এখানে এস দ্বারা কী বুঝেছে জানো, আস, ঠিক আছে। যদি কোনো জায়গায় এভাবে লেখা থাকে সামনে আমরা শিখবো, সমস্যা নাই। যে লেট আসকে আমরা কেমন দেখতে পারি জানো, লেট দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিব, এটা বলে অ্যাপোস্ট্রফি প্লাস এস। তার মানে এইটা আর এটা কিন্তু সেম জিনিস, জানতে হবে, বুঝছো। তাহলে যে অবজেক্ট না স্যার, এটা অবজেক্ট কেমনে চিনবো, সামনে তোমার একটু দেখাবো, সমস্যা নেই। কোনটারে সাবজেক্টিভ বলে কোনটারে অবজেক্টিভ বলে লিখে রাখছি, মানে পড়াবো আর কি। তো লেট দিয়ে শুরু হইতে পারে প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এইটার সাথে কিন্তু এটা মিলতেছে না, এটা কিন্তু একটু ব্যতিক্রম। এটা মনে রাখতে হবে যে লেট দ্বারা কোনো যদি বাক্য শুরু হয় তাহলে এটা ইম্পারেটিভ হয়। আর অন্য কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় না। আমি বললাম লেটস প্লে ফুটবল, লেটস গো টু মার্কেট, এরকম আর কি। তাহলে বুঝলা, লেটস প্লাস অবজেক্ট, এখানে কিন্তু আজ, এস মানে কি বুঝেছি এখানে আজ, আর ভার্ব যে ভার্ব, আর লাস্টে এটা অবজেক্ট বা এক্সটেনশন বলতে পারি প্লাস ফুল স্টপ। প্লে কি দা ভার্ব, প্লে হলো ভার্ব, মানে প্লে মানে কি খেলা করা। এখানে প্লেস হইলো না কেন, প্লেড হইলো না কেন, এগুলো সামনে আমরা দেখবো। তাহলে আমরা কি দেখলাম, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এই তিনটা আমরা দেখলাম। যে আমরা তিনটা আমাদের অলরেডি পড়ানো শেষ। এখন আমরা দেখবো অপটেটিভ। অপটেটিভ আমাদের পরীক্ষাতে আমাদের মানে খুব কমই কাজে লাগে আমাদের, কারণ কি জানো, অনেকে অপটেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা রূপ মনে করেন, মানে আরেকটা একটু চেঞ্জ করলে এটা অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে কী দিয়ে শুরু হবে স্ট্রাকচারটা, এটা কোনো স্ট্রাকচার শেখা লাগে না। তুমি মে পাবা অথবা উইশ পাবা অথবা লং পাবা, মানে বাক্যের মধ্যে এই তিনটা শব্দের মধ্যে যে কোনো একটা পাবাই, প্লাস অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ বাক্য। তুমি দেখো মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, দেখো তো এই সেন্টেন্সটা যদি এখানে নিয়ে আসো, মানে মেয়েটা এখানে নিয়ে আসলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, তার মানে এই শব্দের সাথে প্লাস অ্যাসার্টিভ থাকবে। তাহলে এটা আলটিমেটলি কী বলা যায়, মানে একটা অ্যাসার্টিভ ভাগ করেই একটু অন্য রূপ অপটেটিভ। উইশ ইউ এ ভেরি সাকসেসফুল লাইফ, মানে সবাই ইচ্ছা করে, সবাই চায় একটা সফল জীবন পাইতে আর কি, বা এরকম। এখন তুমি দেখো তাইলে এটা আমাদের তেমন একটা প্যারা নাই, এমনি মে উইশ লং এই তিনটা শব্দ কোনো সেন্টেন্সে থাকলে এটা বুঝবো এটা অপটেটিভ, মানে এটা দ্বারা কোনো কিছু ইচ্ছা প্রার্থনা এরকম বোঝায়। ফুল স্টপ বসবে, অবশ্যই ফুল স্টপ তিনটাতে, অ্যাসার্টিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এই তিনটাতে ফুল স্টপ।
ইন্টারগেটিভ মানেই তো প্রশ্নবোধক, আর এক্সক্লামেটরি মানে লাস্ট হইলো আশ্চর্যবোধক চিহ্ন। তো এক্সক্লামেটরি দুইটা স্ট্রাকচার, হুররে অথবা এলাস, এটা আনন্দ বুঝাইলে, এটা দুঃখ বুঝাইলে, এটাও দুঃখ বুঝাইলে, হাস প্লাস সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন, লাস্টে কিন্তু ফুল স্টপ না, এটা ফুল স্টপ দিও না আবার, এখানে কিন্তু একটা এক্সক্লামেশন চিহ্ন হবে। এখন আমি একটা এক্সাম্পল দিই, হুররে আই হ্যাভ গট মাই লস্ট ফোন। দেখো হুররে দ্বারা কী বুঝাইছে? আনন্দ। আনন্দ বুঝাইছে, এই জন্য এরপরে কিন্তু একটা এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে, এরপরে কিন্তু একটা অ্যাসার্টিভ বাক্য, বাধা লক্ষ্য করো সাবজেক্ট বার মানে অক্সিলারি বার, মূল বার প্লাস বাকি অংশ অ্যাসার্টিভ হয়ে গেছে। অ্যাসার্টিভ মানে হুররে এতটুকু দ্বারা বুঝেছে সেন্টেন্সটা কী বুঝক? আশ্চর্যবোধক। এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ হোক, প্যারা নাই, মানে তার মানে এই টোটালটা সেন্টেন্স কি একসাথে বলতে হবে, তখন কিন্তু আবার এক্সক্লামেটরি। কিন্তু এমনি যে তোমার কেউ বলে আই হ্যাভ গট মাই লস্ট ফোন, তখন কিন্তু তোমার বলতে হবে এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। কিন্তু এইটা যুক্ত করলে তখন এটা অ্যাসার্টিভ না, তখন এটা কী বলতে হবে? এক্সক্লামেটরি। যদিও স্ট্রাকচারটা অ্যাসার্টিভ সেন্টেন্স এটা, কিন্তু এটার সাথে যুক্ত, তো তুমি আলাদা করে বলতে পারবে না। হুররা দ্বারা তো কোনো কিছু বোঝায় না, আনন্দ বোঝায়, কিন্তু কিসের জন্য আনন্দ, বুঝছো? তাহলে এইগুলো প্যাচ লাগায়ও না, আমি একটু প্যাচ ভাঙিয়ে দিতেছি, তোমাদের কোন জায়গায় সমস্যা হইতে পারে। আবার একটা বাক্য হয় এরকম, হোয়াট এ অথবা এন প্লাস ডট মানে এক্সটেনশন থাকবে আর কি, দেখাবো, সমস্যা নয়। আবার হাউ দিয়ে শুরু হইতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস ডট প্লাস লাস্টে কিন্তু যে এক্সক্লামেশন মার্ক থাকবেই। তখন একটা জিনিস মনে রাখবা যে তুমি ইন্টারগেটিভ যে শুধুমাত্র ডব্লিউএস কোয়েশন দিয়ে শুরু হয় এমনটা না, এক্সক্লামেটরি কিন্তু ডব্লিউএস কোয়েশন দিয়ে শুরু হয়। এই যে দেখো এক্সাম্পল, এই যে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। আচ্ছা দেখো তো, আমরা ইন্টারগেটিভ বেসিক ছিলাম, প্রথমে থাকবে ডব্লিউএস কোয়েশন, এরপর থাকবে অক্সিলারি ভার্ব, এখানে কি আছে? না। তাহলে ভিন্ন হইলো কি না? অবশ্যই ভিন্ন। তুমি আবার এখানে দেখো ভালো করে, ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, কোনো অক্সিলারি এখানে দেখো তো ডব্লিউএস ওয়ার্ড আছে ঠিকই, কিন্তু এরপরে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। তার মানে এটা স্ট্রাকচারটা অবশ্যই ভিন্ন। তবে একটা জিনিস একটু মাথায় রাখতে পারো, এক্সক্লামেটরি সেন্টেন্সের যখন ডব্লিউএস কোয়েশন দিয়ে শুরু হয়, মানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন লাস্টে সাবজেক্ট ভার্ব থাকে। কী থাকে? দেখো সাবজেক্ট আর ভার্বটা লাস্টে। অনেক সময় কিন্তু এটা উজ্জ্ব থাকতে পারে, মানে হাইট, তুমি বুঝে নিতে হবে। চেঞ্জিং সেন্টেন্সে যখন তুমি ধরো ইন্টারমিডিয়েট পড়বা, তখন দেখবে অনেক সময় লাস্টে দেওয়া থাকবে না, তখন তোমার ধরে নিতে হবে যে ডব্লিউএস কোয়েশনটা যখন শুরু হয় কোনো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তখন লাস্টে এটার ইট ইজ, এটা যদি টেন্স মানে টেন্স অনুযায়ী আর কি, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইট ইজ, পাস্ট টেন্স হলে ইট ইজ ওয়াজ, ইট ওয়াজ। তো এটা আস্তে আস্তে বুঝবা, আমি সামনে তো টেন্স পড়াবো, আস্তে আস্তে একটা জিনিস মানে গেইন করতে হয়। যেমন তুমি দেখো একটা ইটকে আইনে সাজাইলে কিন্তু ঘর বাড়ি হয়ে যায় না, তুমি ইটটা সুন্দরভাবে তোমার মতো করে সাজাইতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তারপর আস্তে আস্তে একটা বাড়ি হয়ে যায়। তো তুমি ইংলিশ শিখতে চাইবা, তো আস্তে আস্তে একটু সময় দিতে হবে, একটু চেষ্টা করতে হবে, তাইলে দেখবে ইংলিশ শিখতে পারবা। তো আশা করি আমরা আমাদের 5টা সেন্টেন্স শেষ হলো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। আমি একটু রিক্যাপ করি। অ্যাসার্টিভ কী দিয়ে শুরু হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বা এক্সটেনশন যাই বলি, লাস্টে ফুল স্টপ, অথবা সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব, অথবা আমি অক্সিলারি বলি, কারণ অক্সিলারি ভিতরে মডালও থাকতে পারে, আবার প্রাইমারি অক্সিলারি থাকতে পারে। অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। ইন্টারগেটিভ ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এরপরে তোমার হলো একটা প্রশ্নবোধক চিহ্ন, অথবা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এভাবে শুরু হতে পারে। তাহলে দুইটা গেল। 3 নাম্বার ইম্পারেটিভ মূল ভার্ব দিয়ে শুরু হবে, ইজি, এটা কিন্তু স্ট্রাকচারটা অত কঠিন না। আরেকটা মনে রাখতে হবে লেট। আর ইম্পারেটিভ মানে কি? আদেশ, অনুরোধ, উপদেশ, এগুলো বোঝায়। তাহলে প্লিজ মানে কি? অনুরোধ। কাইন্ডলি মানে কি? দয়া করে, এগুলো মানে তো অনুরোধ বোঝায়। তারপর হলো ডোন্ট, নেভার, এটা হয় ডু কিন্তু ভার্ব, ভার্ব না, তাহলে ভার্ব দিয়ে শুরু হতো ইম্পারেটিভ, আমি বললামই আগে। ডু শিখি না, এটা অক্সিলারি ভার্ব। ডু। তারপরে লেট, তাই এখানে আমাদের মনে রাখার বিষয় হলো কি? মূল ভার্ব দিয়ে শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? মূল ভার্ব দিয়ে আর লেটটা একটু মনে রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম। আবার অপটেটিভ তো বললামই, মে, উইশ, লং, এই শব্দগুলো কোনো এক সেন্টেন্সে থাকলে এটা অপটেটিভ, এটা কোনো প্যারা না, এটা বলা হয় অ্যাসার্টিভের আর একটা অন্যরূপ। এক্সক্লামেটরি স্ট্রাকচার তো দেখাইলাম, শেষের দিকে সাবজেক্ট ভার্ব থাকবে কখন? যখন ডব্লিউএস ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। তাহলে মোটামুটি আমাদের 5 ধরনের সেন্টেন্স শিখা শেষ। ওই সেন্টেন্সগুলো নিয়ে এখন আমরা নাড়াচাড়া করবো, ঠিক আছে? সামনে অনেক কিছু দেখবো, কেমনে কী হয় কাহিনী। তো আমরা এখন বইতে একটু দেখি কয়েকটা এক্সাম্পল। যেমন দেখো, লেট আস গো দেয়ার, এই যে এটা যদি ইচ্ছা হলে আমরা আজকে লিখতে পারি কীভাবে? এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা লেটস লিখতে পারি, ঠিক আছে? তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ইনস্ট্রাকশন, রিকোয়েস্ট, ডিমান্ড, ইনভিটেশন, অ্যাডভাইস হয়ে থাকে। ইউজ ইট কেয়ারফুলি, এটা সাবধানে ব্যবহার করুন। যেমন দেখো, ইউজ ইট কেয়ারফুলি, ইউজ কিন্তু ভার্ব। ইউজ। ইনস্ট্রাকশন, রিচেক বিফোর দ্য জার্নি বিগিন, রিচেক মানে কি? যে কিন্তু ভার্ব। হচ্ছে তুমি জার্নি শুরু করার আগে, ভ্রমণ শুরু করার আগে চেক করে নাও, যাচাই করে নাও। রিকোয়েস্ট অর ডিমান্ড, স্টপ রাইটিং, এটা কিন্তু সবাই জানে, স্কুলে বলে না পরীক্ষা শেষে, এই স্টপ রাইটিং,
লেখা বন্ধ করো, স্টপ কিন্তু একটা ভার্ব। তুমি বলে ইউ স্টপ রাইটিং, স্যাররা বলে না, বলেন না। তার মানে এখানে ভার্ব থাকে, সাবজেক্ট থাকে উজ্জ্বল, মানে সাবজেক্ট দেখানো যাবে না। না। তাই মোটামুটি তো এগুলো বুঝছোই, হ্যাঁ। তো এইগুলো আর দেখানো লাগবে না, আমি তো মোটামুটি মুখোমুখি বলে দিচ্ছি। এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট ইউ সর্বদাই উজ্জ্ব থাকে, শুরুতে সাধারণত অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব থাকে। তো আমি বললামই তো ইউ সর্বদা উজ্জ্ব থাকে, মানে সাবজেক্ট ইম্পারেটিভে থাকি ঠিকই, কিন্তু এটা দেখা যায় না, তখন আমরা মেইন ভার্ব দিয়ে শুরু করি। তারপর আর কি বললাম, এখানে কিছু বোঝার আছে আর না, আর এরকম জানা নাই। অপটেটিভ তো বলালামই, তারপর এক্সক্লামেটর তো দেখাইলাম। তাহলে মোটামুটি আমাদের 5 ধরনের বাক্যের স্ট্রাকচার এবং এক্সাম্পল সহ দেখা শেষ। এগুলো অবশ্যই একটু মুখস্থ রাখতে হবে, যেখানে অ্যাট এ গ্ল্যান্স মানে এক নজরে দেখা, এরকম একসাথে 5টা স্ট্রাকচার দেওয়া আছে। তো আমি কিন্তু বই থেকে একটু সহজ করে আরও লেখার চেষ্টা করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি আশাবাদী যে আপনাদের এই 5 ধরনের বাক্যে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তাও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস জানবো, যেগুলা খুবই ইম্পর্ট্যান্ট, মানে গুরুত্বপূর্ণ আর কি। যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ডি বা ইডি যুক্ত হয়, জানবো আস্তে আস্তে জানবো, যখন টেন্স শিখবো তখন আরও ভালোভাবে জানবো। এখন যেহেতু আগে একটা এক্সাম্পল দিছিলাম, যে আপনাদেরকে আমি বলবো কেন এখানে এস হলো। এই যে কেন এস হলো বলছিলাম না, সামনে গিয়ে জানাবো। দেখেন এখন আপনারা জানতে পারবেন কেন এখানে এস দিছেন। এখন দেখেন কেন এস দিছেন। দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার চিনবো কেমনে? হি, শি, আমরা জানি হি ওয়াজ ছেলেদের নামের ক্ষেত্রে, মানে সকল পুরুষের প্রনাউন হলো হি, আর মেয়েদের হলো শি, আর বস্তুর ক্ষেত্রে হলো ইট। এনি নেম মানে যে কোনো নাম, যেমন তামিম, তুহিন, রিফাত, ঠিক আছে, বা রিফা যাই বলো। তাইলে এই যে এনি নাম মানে কি যে কোনো নাম, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার, মানে একজনকে বোঝায়। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? এগুলা থার্ড পারসন সিঙ্গুলার মানে একজন, সিঙ্গেল, ঠিক আছে, মানে একজন বোঝায়। এজন্য তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস দিতে হয়, এটা সাবজেক্ট দেখে। যেমন হি ওয়াক ফাস্ট, এটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারণ কি? এখানে এস দেওয়া হয় না, কেন? সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে যেখানে সাবজেক্টের সাথে সাবজেক্ট থাকবে হি, শি, ইট অথবা কারো নাম, তার মানে তখন আমাদের কী দিতে হবে? ওই ভার্বের সাথে এস অথবা ইএস দিতে হবে, ওই ভার্ব দেখে আর কি। সবসময় এস দিতে হবে এমনটা কোনো কথা না, ইএসও দেওয়া লাগতে পারে, ঠিক আছে? যেমন এখানে দেখো ভালো করে, ইনকারেক্ট মানে সঠিক নয় নাকি, মানে ভুল আর কি। হ্যাঁ, রিতা ওয়াক্স ভেরি ফাস্ট, রিতা কি একটা মেয়ের নাম, তো এটা থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু আমি বলছি যে হি, শি, ইট অথবা কারো নাম, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার, মানে একজনকে বোঝায়। তো একজনকে বোঝাইতে গেলে ভার্বের সাথে এস অথবা ইএস দিতে হয়, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ডি বাই ডি দিতে হয়, শিখবো, সমস্যা নাই। তো কেন এস হইলে এবার বুঝা গেছে কেন আমরা এস দিতাম? যদি এসটা না দিই তাহলে এটা ভুল, বাক্যটা ভুল। ওই যে তুমি নিজে ইংলিশ বানা লিখতে পারো না, এই হলো কাহিনি। তুমি যদি বুঝতে পারতা যে আমি যখন একটা সাবজেক্ট হিসেবে হি নিব, তার সাথে এখন যে বারবি নেই তার সাথে এস বাই এস দিতে হবে। এখন এটা বার্বের উপর ডিপেন্ডস করবে যে তুমি এটার সাথে এস দিলে হইতেছে নাকি এস দিলে হইতেছে, এটা আস্তে আস্তে তুমি বুঝে যাইবা পড়তে। তো দেখো এই বাক্যটা ইনকারেক্ট, মানে এটা ভুল, আর এটা হলো সঠিক, কারেক্ট। তুহিন গো টু স্কুল, তুমি বলো ও তুহিন গো টু স্কুল, বাক্য তো হয়ে গেছে। নো ম্যান, হয় নাই। তুহিন গোজ টু স্কুল, কেন গোজ ইএস যোগ করলাম? গোর সাথে কিন্তু এস যোগ করলে কোনো কিছু হয়? এটা তো মানে এরকম পৃথিবীতে কোনো শব্দই নাই, আছে? তোমরা কি কোনোদিন দেখছো এরকম? গো দিলাম, এটার সাথে এস দিলাম, এরকম কোনো হয়? গোস না, এজন্য এটার সাথে কী দিতে হবে? ইএস। এজন্য বলছি আসলে বার্বের সাথে এস যোগ করবো নাহলে ইএস যোগ করবো, এটা বার্বের উপর ডিপেন্ড করবে বা নির্ভর করবে। এটা কিন্তু ইনকারেক্ট, মানে এটা ভুল। শুদ্ধ কোনটা? এটা। কেন? তুহিন থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য বার্বের সাথে ইএস বা এস দিতে হবে। দেখো এই জিনিসটা তুমি যদি না জানো তুমি কেমনে লিখবা? তুমি ধরো একটা ইংলিশে সেন্টেন্স লিখলা, তুমি এই যে কম্পোজিশন লিখবা, প্যারাগ্রাফ লিখবা, ধরো একটা অ্যাপ্লিকেশন লিখতা, এই যে ভুল হবে এখানে, বুঝছো? তাহলে এগুলোতে অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, এখন সাবজেক্ট মানে হলো কর্তা। কর্তা মানে কি? যার সম্পর্কে বলা থাকবে, হ্যাঁ, যে বাক্যের শুরুতে থাকে তারই কিন্তু সাবজেক্ট বলে। তো সাবজেক্ট হিসেবে মূলত নাউন এবং প্রোনাউন ব্যবহৃত হয়। এগুলো আমরা কিন্তু পার্টস অফ স্পিচে গিয়ে পড়বো, ইন ডিটেলস, ঠিক আছে? এখন কথা হলো, তো এর আগে মোটামুটি একটু ধারণা নিয়ে নিই, বা ধারণা আপনাদেরকে দিয়ে দিই যে কোনগুলো মূলত সাবজেক্ট হিসেবে বেশিরভাগ বসে। যেমন আমি বললাম সাবজেক্টিভ, এটা হলো অবজেক্টিভ, এটা হলো পসেসিভ, এটা হলো ডাবল পসেসিভ, এটা হলো রিফ্লেক্সিভ। এই দুইটা আপাতত কম জানলেও সমস্যা নাই, বাট এই তিনটা একটু আমার ভালো জানতে হবে, ঠিক আছে? এই তিনটা বক্সের যেগুলো আছে, যেমন এগুলো আমাদের নেরেশনে কিন্তু লাগবে, মাস্ট বি লাগবে প্রত্যেকটা জায়গায়। রাইট ফর্ম ভার্ব
বা মানে বিভিন্ন জায়গায় লাগে আর কি। আই মি মাই, তাহলে আই হলো সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম কি মি। তার মানে আইকে যদি তুমি বাক্যের শুরুতে বসাও তাহলে এটা হবে আই হিসেবে বসবে। তুমি ওই আইটাকে যদি বাক্যের শেষে বসাইতে চাও তাহলে এটা মি বসাইতে হবে। তুমি যদি এটা আবার বাক্যের শুরুতে বসাইতে পারবা, মানে পসেসিভ ফর্মটা বাক্যের শুরুতে বসানো যায়, কিন্তু অবজেক্টিভ ফর্ম কোনোদিন বাক্যের শুরুতে বসানো যায় না। তার মানে সাবজেক্ট মানে কি, যে বাক্যের শুরুতে থাকে, অবজেক্ট মানে কি, যে বাক্যের শেষে থাকে। তাহলে তুমি একটা ধরো, আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি আইকেই অবজেক্ট হিসেবে বসাবো, তখন কেমনে বসাবো, তার মানে আয়ের মানে অবজেক্টিভ ফর্মটা বসাইতে হবে। কথার কথা আমি লিখলাম যে হি সেইড টু, এখন কি আমি বলবো আই, এটা কিন্তু ভুল, বলা যাবে না। তখন কি আই, যেহেতু দেখো বাক্যের শেষে বসেছি, বাক্যের শুরুতে যেটা হয় তারে বলা হয় সাবজেক্ট, এটা কিন্তু ভার্ব, ঠিক আছে। এটা কী হবে, অবজেক্ট হবে। তাহলে তখন কিন্তু বসানো লাগবে কি, আই বসানো যাবে না, তখন বসাতে হবে কি মি, বলবে হি সেইড টু মি। দেখো তাহলে আইকে যদি তুমি বাক্যের শুরুতে বসাও তখন আই বসাইতে হবে, আর এটা তুমি যদি কী করতে চাও বাক্যের শেষে বসাও তখন এদের অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। তাহলে এগুলো মুখস্থ থাকতে হবে না। তুমি যদি আইকে বাক্যের শেষে বসাইতে চাও তার অবজেক্টিভ ফর্মটা ছাড়া না বসালে তার ভুল হবে এটা, ঠিক আছে। আর পসেসিভ বাক্যের শুরুতে হইতে পারে, শেষে হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। অবজেক্ট অবশ্যই বাক্যের শেষে থাকবে। এখন তুমি বললো উই আজ আওয়ার, ইউ ইউ ইয়র, দেখো ইউ ইউ সেম সেম, তাহলে কোনটা দ্বারা কী বোঝায়, ইউ মানে তুমি আর ইউ মানে তোমাকে। এটা বাক্যের মানে তুমি সেন্টেন্সে যে ইউজ করতেছ তার উপর নির্ভর করে অর্থ দিতে হবে, যে তো ওই মুহূর্তে কি আমি তুমি ব্যবহার করবো নাকি তোমাকে ব্যবহার করবো, এটা আসলে বুঝে যাবে আস্তে আস্তে, প্যারা নাই। হি হিম হিজ, যেমন কথার কথা এখানে আমরা কী করছিলাম, হি সেড টু মি, এখন আমি উল্টাটা যে বলি আই, মানে আমি এখন ধরো এটা বাক্যের শুরুতে নিয়ে আসলাম, তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে আই সেড টু, এখন বলতে হবে হিম। যদি আমরা হিকে বাক্যের শেষে ইউজ করি তখন কী বসাতে হবে, অবজেক্টিভ ফর্ম। এই যে অবজেক্টিভ ফর্ম দেখো, হি হিম হিজ হিম। যদি মেয়েদের ক্ষেত্রে হয় তখন হার হার, যদি ওটা একই রকম শি হার হার, তো এটা তো পসেসিভ, অবজেক্টিভ ফর্ম কি হার, তো এটা যদি বাক্যের শুরুতে বসে শি বসাইতে হবে। তো বুঝতেছো তো, আশা করি বুঝতেছো। দে দেম দেয়ার, তার মানে তুমি যদি সাবজেক্টিভ ফর্মটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাও তাহলে এটার এই অবজেক্টিভ ফর্মটা বসাইতে হবে, তুমি দেরে দেম বানাইতে হবে, না বানাইলে ভুল। এখন এইগুলো একটু পরে নিও, জানবা সামনে আমাদের লাগবে কাজে। যেমন আই মি মাই মাইন মানে ডাবল পসেসিভ। রিফ্লেক্সিভ ইজিলি পারা যায়, কেমনে মনে রাখা যায় রিফ্লেক্সিভ মানে কি, লাস্টে দেখো সেলফ, আর মানে ফ্লুরালের ক্ষেত্রে সেলফস, সেলফ অথবা সেলফস যদি কোনো একটা বাক্যের সাথে যুক্ত থাকে এটা বলা হয় রিফ্লেক্সিভ। এটা আমরা প্রনাউনে গিয়ে পড়বো, কিন্তু তখন আমাদের ইজিলি মনে রাখতে মানে কোনো ব্যাপারই হবে না। তাও আমি একটু আগে জানাই রাখলাম, আমি আবার বলতেছি রিফ্লেক্সিভ আমরা কিন্তু প্রনাউন, এই যে পার্টস অফ স্পিচে পড়বো না, নাউন প্রনাউন, ওই নাউন প্রনাউনের মধ্যে একটা প্রকার আছে প্রনাউনের রিফ্লেক্সিভ প্রনাউন, সেখানে আমরা জানবো। তো এইগুলো মুখস্থ করতে হয় না। আমি বলবো যে বাক্যের শেষে যদি সেলফ দুইটা জিনিস থাকবে, হয় SELVES সেলফস, নাহলে সেলফ, ঠিক আছে। সেলফস অথবা সেলফ যুক্ত থাকলে এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে, নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত করলে নাউনটি ফ্লুরাল হয়। যেমন একটা সহজ এক্সাম্পল, স্টুডেন্ট মানে একজন, ঠিক আছে, আর স্টুডেন্টস মানে সবাই রে মানে অনেকগুলা, একজন স্টুডেন্টে বলে আমরা স্টুডেন্ট বলি, আর যদি একসাথে অনেকগুলা হয় স্টুডেন্টস মানে ছাত্রগুলো। কিন্তু দেখো বার্বের ক্ষেত্রে জিনিসটা উল্টা, তুমি যদি বার্বের সাথে এস বা ইএস যোগ করলে বার্ব কিন্তু সিঙ্গুলার হয়, এখানে কিন্তু ঝামেলা হয়। দেখো বার্বের সাথে প্লে, তার মানে ফ্লোরাল, এটার সাথে এস যোগ করছে এটা সিঙ্গুলার হয়ে গেছে, বুঝলা। তার মানে কি বুঝলাম, নাউনের সাথে নাউন মানে কি কোনো কিছু নাম, এটার সাথে যদি এস বা ইএস যোগ করি তাহলে এটা কী হয়ে যায়, ফ্লোরাল হয়ে যায়। আর বার্বের সাথে এস বা ইএস যোগ করলে বার্ব হয় সিঙ্গুলার, একটার উল্টা। এই জিনিসটা অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে, অনেকেই জানে না, অনেকে এই যে এগুলো আমাদের কোন সময় আবার কাজে লাগবে, ওই যে রাইট ফর্ম ভার্ব এগুলোতে কিন্তু তখন কাজ দিবে আমাদের। আর এমনিতেও আমাদের অনেক ইম্পর্টেন্ট, এগুলো জানা অবশ্যই আমার লাগবে, মাস্ট। এখন আমরা একটু পার্সন সম্পর্কে একটু জানা, মানে পার্সন সম্পর্কে একটু ধারণা দিব আর কি। ফার্স্ট পার্সন কোনগুলো এখন একটু আগে দেখে নিই, তারপর এগুলো বলতেছি। আই মি মাই। সেকেন্ড পার্সন কোনগুলো, ইউ ইউ ইয়র, এই তিনটা, বাকি সবাই হলো থার্ড পার্সন। তাহলে আমি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন জানলে বা পৃথিবীর বাকি সব কিছু হলো থার্ড পার্সন, আমি দুইটা মনে রাখবো, বাকিগুলো মনে রাখবো না, ঠিক না। এখন ফার্স্ট পার্সনের মধ্যে সিঙ্গুলারও আছে আবার প্লুরালও আছে।
সিঙ্গুলার কোনগুলো? আই, মি, মাই, মানে আমি সিঙ্গুলার। উই আজ আওয়ার প্লুরাল। দেখো একটু আগে কিন্তু শিখে আসছি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ বলছিলাম কি কাজে লাগবে দেখছো। তার মানে এগুলো অবশ্যই তোমার সামনে কাজে লাগবেই লাগবে, এটা মনে রেখো। এটা সিং মানে সিঙ্গুলার আর প্লুরাল মানে প্লুরাল। এগুলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, আর সেকেন্ড পার্সন সবগুলো এবার মনে রাখবা থার্ড পার্সন। এটা এখন কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল এখানে লেখা আছে দেখো। আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার, উই ফার্স্ট পার্সন প্লুরাল, তারপর ইউ সেকেন্ড পার্সন সিঙ্গুলার। বলতে আসছে স্যার ইউ মানে এটা দুইটা সেম, সেকেন্ড পার্সন প্লুরাল কেমনে হলো? তার মানে এটা বাক্যের উপর ব্যবহারের উপর নির্ভর করবে, যেহেতু দুইটা সেম। এখানে এসে স্টুডেন্টের বেশি ঝামেলা হয়। হি সি ইট থার্ড পার্সন সিঙ্গুলার, হি সি ইট, আর দে থার্ড পার্সন প্লুরাল। দে মানে কি তারা, তারা কি একজন। সিঙ্গুলার মানে কি একজনকে বোঝাবে, আর প্লুরাল মানে একের অধিক, এক থেকে বেশি। এক কথা 2, 3, 4, 5, 1000 হইতে পারে। সিঙ্গুলার মানে একজন, আর প্লুরাল মানে একের অধিক, এক থেকে বেশি। এক কথায় এখন কতজন হইতে পারে এটা কিন্তু ঠিক ঠিকানা নাই। এখন দেখো একটা জিনিস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট কি বলছিলাম? বাক্যের শুরুতে যে থাকে তারে বলা হয় সাবজেক্ট। আর প্রেডিকেট মানে কি? প্রেডিকেট মানে বোঝায় যা, মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়। আমি বললাম হি সিংস এ সং, দেখো এখানে সিংস হইলো, সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার। এখন কিন্তু অবশ্যই জানতে হবে, পারতে হবে। এখন কিন্তু বলতে হবে না যে কেন এস হইলো, মানে তুমি বলতে পারবো না আমি কেন, মানে জানি না, এই কথা বলা যাবে না। আমি কিন্তু আপনারে এতক্ষণে শিখে আনছি, এখন কেন এখানে এস হইলো তুমি কিন্তু জানতে হবে। এখন দেখো হি সিংস এ সং, কেন এখানে এস দিলাম? যদি এসটা না দিতাম এখানে ভুল হইতো। কারণ সাবজেক্ট হলো থার্ড পার্সন সিঙ্গুলার, হি সি ইট অথবা কোনো নাম, যে কোনো নাম। এগুলো হইলে বার্বের সাথে এস অথবা এস দিতে হবে, এটা বার্বের উপর নির্ভর করবে। তো সাবজেক্ট তাহলে সাবজেক্ট, আর প্রেডিকেট কোনগুলো? এই বাকি অংশটুকুকে বলা হয় প্রেডিকেট। তার মানে সাবজেক্ট বাদে বাকি যে অংশটুকু থাকবে এটাকে বলবো আমরা প্রেডিকেট। মানে সাবজেক্ট সম্পর্কে কিন্তু এই তত্ত্ব দেয় যে তারে বলা হয় প্রেডিকেট। দেখো হি মানে সে, সিংস এ সং সে গান গায়। তো দেখো কে গান গায়? সে গান গায়। তার মানে দেখো সিং এ সং এটা কারে বলতেছে? সাবজেক্টকে বলতেছে না। তার মানে সাবজেক্ট বাদে বাকি যে অংশটুকু থাকবে এটা বলা হয় প্রেডিকেট। যেমন দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছে, এটা কিন্তু দেখো প্লুরাল। এখন আর কেন হইলো, ইস কেন হইলো না? এটা কিন্তু তুমি জানাব সামনে। এই এখন আজকেই দেখানোর চেষ্টা করবো যদি সময় থাকে আর কি। মনে রাখবা দে হইলো প্লুরাল, আর হইলো প্লুরাল। প্লুরালের সাথে অবশ্যই প্লুরাল বসবে। তুমি যদি এখানে ইজ দেও কিংবা ওয়াজ দেও তাহলে বল। তবে ফার্স্ট টেন্সে আমরা ওয়ার ব্যবহার করতে পারি। আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই। কেন এখানে আর হইলো, কেন ইজ হইলো না, কেন আমি ওয়াজ দিলাম না, কেন হেড দিলাম না, এগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো, সমস্যা নাই। প্রশ্ন যা যা আছে সবগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, সময় লাগবে একটু, একদিনেই সব ক্লিয়ার হবে না, এটা সম্ভব না, ঠিক না? এখন দেখো দে আর প্লেইং ফুটবল, তাহলে এখানে সাবজেক্ট হলো কোনটা? দে। একটা জিনিস মনে রাখবা, অক্সিলারি ভার্ব কিংবা মেইন ভার্ব এর আগে সবসময় সাবজেক্ট থাকবে। কি থাকবে? দেখো এটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এটা কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্ব আর কি আছে? সাবজেক্ট। অক্সিলারি ভার্ব কি আছে? সাবজেক্ট। তাইলে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়, খুব কম ব্যতিক্রম আছে। তো এগুলোর আগে সাবজেক্ট, তাহলে প্রেডিকেট কোনগুলো? এই বাকি সবটুকুকে বলবো আমরা প্রেডিকেট। কারণ কি? এই দে সম্পর্কে এই বাকি সবটুকু কি দিছে? তথ্য দিছে, তাদের সম্পর্কে সে বলছে, বুঝছো? এটা হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের মানে কাহিনী আর কি। মানে ডাবল অবজেক্ট থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে ডাবল অবজেক্ট, যেমন ইউ অ্যান্ড হি। হ্যাভ হলো কেন? তোমরা জানলে কমেন্টে জানাবা, আমি সামনে ক্লাস এগুলো ক্লিয়ার করবো। কিছু কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখে দিলাম, কিছু কিছু জিনিস তোমাদের জন্য আমি রাখবো, তোমরা পারো কি না বা জানো কি না এজন্য, ঠিক আছে? আমি সামনে নেক্সট ক্লাস এগুলো ক্লিয়ার করবো। আমি বললাম ইউ অ্যান্ড হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক কারেক্টলি। এখন এখানে হ্যাভ কেন দিলাম আমি, হ্যাজ কেন দিলাম না, হ্যাড কেন দিলাম না, অথবা মিজার কি দিতে পারতাম কি না, এগুলো বলবা। আর কেন হ্যাভ হইলো এখানে? টিচার অ্যান্ড প্যারেন্টস, টিচার্স অ্যান্ড প্যারেন্টস। আরেকটা জিনিস মনে রাখবা, অ্যান্ড দ্বারা যদি কোনো কিছু যুক্ত থাকে, অ্যান্ড দ্বারা কোনো কিছু যদি যুক্ত থাকে তার আগে যেরকম হবে পরে সেম রকম হবে। দেখো এটা কিন্তু ফ্লোরাল, টিচার্স এটা কিন্তু ফ্লোরাল, প্যারেন্টস। তার মানে আগে যদি হয় টিচার পরেও হবে প্যারেন্ট, মানে সিঙ্গুলার হলে পরেও সিঙ্গুলার, আগে ফ্লোরাল হলে পরেও ফ্লোরাল। এটা কিন্তু অনেক বেশি আমাদের কাজে দেবে। এগুলো একটু হলো বেসিক জিনিস, এগুলো মনে রাখতে হয়, মুখস্থ রাখতে হয়। ডিসএগ্রিড অন দ্য ডিসিশন, এটা কিন্তু ফার্স্ট টেন্স ইউজ করছে, এখানে ডি বা ইডি আছে। মনে রাখবা যদি কোনো একটা ভার্বের সাথে ডি বা ইডি থাকে তাহলে এটা ফার্স্ট টেন্সে আসে, মানে ফার্স্ট টেন্সে ওই বাক্যটার আসে আর কি, এটা বোঝায়। কোনো একটা ভার্বের সাথে ডি অথবা ইডি থাকলে বেশিরভাগ ক্ষেত্রে
ওই সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে বোঝায়, ঠিক আছে, মানে অতীতকাল বোঝায় আর কি। তো আমরা টেন্স যখন করবো আরও ক্লিয়ার হব। এখন আপাতত আমরা গাইড থেকে আরেকটু কিছু কিছু দেখি আর কি। সাবজেক্ট ইন প্রেডিকেট সম্পর্কে আমি একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। এখন অবজেক্ট সম্পর্কে একটু দেখি, হ্যাঁ। ও কোনটা সিঙ্গুলার কোনটা ফ্লোরাল একটু মানে প্রাইমারি অক্সিলারির মধ্যে এগুলো একটু লিখে দিয়ে দিই, নাহলে আবার পরে ঝামেলা লেগে যাবে। তো সিঙ্গুলার বন্ধ করে দে। তো আপাতত আমরা জানবো যে সিঙ্গুলার মূলত এম, ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করি। আর ফ্লোরাল আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, এগুলো হ্যাঁ। হ্যাডটা নিয়ে অনেক ঝামেলা আছে, অনেক সময় আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করতে পারি, আবার হেডকে ফ্লোরাল হিসেবে ইউজ করা যায়, যে এগুলো নিয়ে প্যারা নাই, এগুলো আমরা মনে রাখবো। ওই যে এখানে কেন আমরা দে হয়েছিল, এখন একটু মোজামুজি বুঝতে পারবো। দে মানে কি তারা, তো তারা কি একজন, অনেকজন, তার মানে ফ্লোরাল, তার সাথে কি নিতে হবে, আর নিতে হবে, অথবা ওয়ার। এটা যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করছি বাক্যটা, এজন্য আমরা আর দিছি। যদি কেউ ফার্স্ট টেন্সে ইউজ করতে চায় এটা এখানে ওয়ার হবে, কি হবে, ওয়ার। তো এইভাবে আমরা মানে আমাদের সুবিধা অনুযায়ী যে বাক্যটাকে আমরা প্রেজেন্ট টেন্সে বুঝাবো, মানে আমি বর্তমান বুঝাচ্ছি নাকি অতীত বুঝাচ্ছি, ওইটা আমার উপর নির্ভর করবে। ওকে, এখন আমরা দেখব অবজেক্ট সম্পর্কে একটু দেখি। অবজেক্ট মানে কি, বাক্যের শেষে যে থাকে তাকে বলা হয় অবজেক্ট, বাক্যের শেষে। ঠিক আছে। তো দেখো, একটি ফুল গাছ যেমন টবের উপর ভর করে দাঁড়িয়ে থাকে, তেমনি একটা ইংলিশ সেন্টেন্স একটা বিশেষ স্ট্রাকচারের উপর ভিত্তি করে গঠিত হয়। এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে কি, অবজেক্ট আছে এখানে, বাক্যাংশ আছে। তো অনেকে মনে করে একটা আদর্শ ইংলিশ বাক্যের স্ট্রাকচার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অনেকে মনে করেন একটা আদর্শ ইংলিশ বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নো নো, সবসময় অবজেক্ট থাকে না। কিন্তু কথাটি সঠিক নয়, কেননা একটা বাক্যের শেষে শুধু অবজেক্টই থাকে না, বরং ক্ষেত্র বিশেষ অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট, অ্যাডসেক্টর থাকে। এগুলো আমরা সামনে জানতে পারবো আর কি, অ্যাডভার্ব কি, কমপ্লিমেন্ট কি। তো হোয়াট ইজ অবজেক্ট, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই ওয়ার্ড বা ফ্রেজটি হলো অবজেক্ট। কারে জিজ্ঞেস করবো আমরা, ভার্বকে। যেমন দেখো এখানে এক্সাম্পল দেখো, দে গিভ মি এ ফ্লাওয়ার ভেজ। এখন একটা জিনিস লক্ষ্য করে, দে দেখো ভার্বের সাথে কিন্তু এস বাই এস নাই। যদি ভার্বের সাথে এস বাই এস দিই ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে যায়, কিন্তু ভার্বের সাথে এস বাই এস দেওয়া হয়েছে, যদি দেওয়া হয় তাহলে বলি না। তার জন্য দে ফ্লুরাল, গিভ কিন্তু ফ্লুরালই আছে। কারণ যদি ভার্বের সাথে আমি কি বলছিলাম, এস বাই এস দিলে ভার্ব সিঙ্গুলার হয়, তার মানে এস বাই এস না দিলে ফ্লুরাল আছে। দে যেহেতু ফ্লুরাল তাহলে ভার্ব নিতে হবে ফ্লুরাল, গিভ কিন্তু ফ্লুরাল। মি কার অবজেক্টিভ ফ্রম, আই এর অবজেক্টিভ ফ্রম। এ ফ্লাওয়ার বেস, তারা আমাকে একটি ফুলদানি দিয়েছিল। দেখো বার্বকে কী দিয়ে প্রশ্ন করবো, তারা আমাকে কী দিছিল, তারা আমাকে কী দিছিল অথবা কাকে দিছিল, এরকম প্রশ্ন করতে হবে। দেখো লক্ষণীয়, উপরে বাক্যে বার্ব গিভ অথবা গিভ। গিভ কেন বললো, গিভ মানে প্রেজেন্ট টেন্স আর গিভ মানে ফার্স্ট টেন্স। তুমি যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে ইউজ করতে চাও তাহলে গিভ বলবা, আর যদি ফার্স্ট টেন্সে ইউজ করতে চাও তাহলে গিভ বলবা। ওইগুলোই কনজুগেশন অফ ভার্ব, সামনে আমরা শিখবো। আমরা তো অনেকে ভার্ব চিনি না, চিনবো ইনশাল্লাহ। কে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যেমন কাকে দিয়েছিল, এই গিভ মানে গিফট, আমার উপহার দিছে, কাকে দিয়েছিল, আমাকে। দেখো কি দিয়েছিল, ফুল দিয়েছিল, তাহলে এখানে অবজেক্ট কটা, দুইটা কিন্তু, মি আবার একটা হলো ফ্লাওয়ার। তাহলে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা বাক্যের মাঝে দুইটা অবজেক্ট থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে। তো এটার বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, এটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আর দুইটা অবজেক্ট থাকলে প্রথমটারে বলবো আমরা ইনডিরেক্ট অবজেক্ট, দ্বিতীয়টা বলে কি বলবো আমরা, ডিরেক্ট অবজেক্ট। এমন কোনো ধরাবাঁধার নিয়ম নাই, বাট আমরা বলবো আর কি। এখন যদি একটাই অবজেক্ট থাকে তাহলে এটা ডিরেক্ট অবজেক্ট, যদি একটাই অবজেক্ট থাকে এটা কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। এটা ব্যক্তি হোক আর বস্তু হোক এটা দেখার বিষয় নাই। একটা অবজেক্ট থাকলে আমরা ডিরেক্ট অবজেক্ট, আর যদি দুইটা থাকে তাহলে এখানে প্রথমে থাকবে ব্যক্তিবাচক। কি থাকবে, মি মানে কি, আমি মানে মানুষ না, এই জন্য বলবো আমরা ইনডিরেক্ট অবজেক্ট। আর ফ্লাওয়ার বেস মানে ফুলের তুরা, হ্যাঁ এরকম, বা ফুলদানি, যেহেতু বস্তুবাচক এটা কি হবে, এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। সরি, বাক্যে যদি তোমার ব্যক্তিবাচক হয় তাহলে ইনডিরেক্ট, আর বস্তুবাচক হইলে ডিরেক্ট, মনে রাখো। কাকে দিয়েছিল, আমাকে, তাহলে ব্যক্তিবাচক, এজন্য এটা হবে ইনডিরেক্ট। আর কি দিয়েছিল, ফুল দিয়েছিল, এজন্য কি হবে, এটা হবে ডিরেক্ট অবজেক্ট। তো আশা করি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। তাহলে বাক্যে যদি আমরা কি বা কাকে এই দুইটা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাই। আর এমনিতেই মূলত ভার্বের পরেই অবজেক্ট থাকে। তুমি আরও ইজিলি জানতে গেলে দেখবা ভার্বের পরেই অবজেক্ট থাকে। দেখো এখানে লক্ষ্য করো, ভার্ব অবজেক্ট। আর তুমি কিন্তু মি দিয়ে অবজেক্টিভ ফর্ম এটা জানোই, তো তুমি যে মুখস্থ রাখতে পারো তুমি এমনি বলতে পারবা, পারবা কি না, তোমরা পারবা না,
দেখো আমি কিন্তু তোমার একটু আগে শিখেছিলাম মিরে যদি মানে এটা কার ফ্রম অবজেক্টিভ ফ্রম আই এর অবজেক্টিভ ফ্রম, তাহলে আই যদি বাক্যের শুরুতে বই তখন আই হয়, I হবে। আর এটা তুমি অবজেক্ট হিসেবে ইউজ করতে চাইলে এটা মি বসাতে হবে, মানে অবজেক্টিভ ফ্রমটা বসাইতে হবে। তো এটা যেহেতু বারবার পরে আসছে অবশ্যই অবজেক্টিভ ফ্রম, এজন্য মি। তো তুমি তো দেখিয়ে বলবা স্যার এটা তো অবজেক্ট হলো এখানে মি। দেখছো তোমার আমি অনেক কিছু এমনি শিখে আনছি, আস্তে আস্তে দেখবে ক্লিয়ার হয়ে গেছে। এখন ওই যে অনেক সময় একটা অবজেক্ট থাকে, অনেক সময় ডাবল অবজেক্ট থাকে, তাহলে আর একটু এক্সাম্পল দিই আরও কয়েকটা। তাহলে উপরে বাক্যটিতে মি এবং ফ্লাওয়ার বেস দুইটাই কিন্তু অবজেক্ট, এজন্য এটা বলা হয় ডাবল অবজেক্ট। অজানা কথা, অবজেক্ট অবস্থানে যা বসবে তা অবশ্যই নাউন, নাউন ফ্রেজ, জিরান্ট, প্রনাউন এর অবজেক্ট ফ্রম হবে। সবগুলার কি ফ্রম? অবশ্যই অবজেক্ট ফ্রম। এখন বাবা নাউন ফ্রেজ কি, জিরান কি, প্রনাউন কি, এগুলো তো শুনি নাই। আচ্ছা শুনে রাখো না, সামনে পড়বো তো, সমস্যা কি? কাইন্ডস অফ অবজেক্ট, অবজেক্ট দুই প্রকার, একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, একটা হলো ডিরেক্ট অবজেক্ট। দ্বারা কি বোঝায়? ইনডিরেক্ট অবজেক্ট মানে কি? ব্যক্তি বোঝায়। এখানে ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? মি। মি। আমি বলছিলামই তো। আর ডিরেক্ট অবজেক্ট হলো বস্তু বা বিষয় বোঝাবে আর কি। তো উপরে বাক্যে মি হলো ইনডিরেক্ট অবজেক্ট, লিখে বলে দিলাম। মনে রাখা জরুরি, যে বাক্যে একটা মাত্র অবজেক্ট থাকে তা হলো ডিরেক্ট অবজেক্ট। একটা মাত্র অবজেক্ট থাকলে এটা ব্যক্তি হোক আর বস্তু হোক, ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট। আর ব্যক্তিবাচক হলে সর্বদা ইনডিরেক্ট অবজেক্ট হবে অবজেক্ট, এবং বস্তুবাচক হলে ডিরেক্ট অবজেক্ট। এমন ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। মানে কি দুইটা অবজেক্ট থাকলে প্রথমটারে ব্যক্তিবাচক বলবো, এটা ইনডিরেক্ট, আর পরেরটা ডিরেক্ট। নো নো, এটা কোনো কথা না, এটা এমনি মানে শিকার জন্য আর কি। এরম বলা ডিরেক্ট বলা যাবে না। কীরকম তুমি একটু মানে কী হয়ে গেছো, একটু কনফিউজ হয়ে গেছো তাই না? দেখুন একটু দেখো, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবা। আওয়ার টিচার হেল্পড আস, আওয়ার টিচার মানে আমাদের শিক্ষক, হেল্পড আস আমাদের কী করেন? সাহায্য করেন, সহযোগিতা করেন, হ্যাঁ তাই না? আজ এটা কি? উই, আজ, আওয়ার মানে উই এর অবজেক্টিভ ফ্রম। হ্যাঁ অবজেক্ট কটা আছে? একটা, এটা ডিরেক্ট অবজেক্ট, এটা ব্যক্তি হোক আর বস্তু হোক, ঠিক আছে? আমি বললাম সি স্পিক্স, এখানে স্পিক্স এস কেন হইলে এখন তো অবশ্যই বুঝছো, সিঙ্গুলার। সি সাবজেক্ট তার পারসন সিঙ্গুলার, এর জন্য এস দিতে হবে মাস্ট। ইংলিশ, এখন তুমি যে বলো স্যার ইংলিশ তো একটা বস্তু বা বিষয়, বিষয় না, তো এটা কি ডিরেক্ট অবজেক্ট বলবো না ইনডিরেক্ট অবজেক্ট বলবো? ডিরেক্ট অবজেক্ট, কোনো কথা নাই। দেখো এখানে কিন্তু রেখেছিল আজ মানে কি আমাদেরকে, কিন্তু ডিরেক্ট কি বলছে? ইনডিরেক্ট বলে না কিন্তু। তার মানে এরকম চিন্তা ভাবনা করা যাবে না যে বস্তু হলেই ডিরেক্ট অবজেক্ট আর ব্যক্তি হলেই ইনডিরেক্ট অবজেক্ট, এমনটা বলা যাবে না। তবে দুইটা থাকলে তখন আমরা যেটা ব্যক্তি থাকবে তখন বলবো ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচকটারে বলবো ডিরেক্ট অবজেক্ট। আর এমনি একটা অবজেক্ট, এমনি একটা অবজেক্ট থাকলে ডিরেক্ট, কোনো কথা নাই, ঠিক আছে? এগুলো আমাদের বেশি প্রেসার বাইরে লাভ নাই, এগুলো আমাদের বেশি একটা কাজে লাগবে না, এমনি আমরা বুঝে যাবো কোনটা অবজেক্ট, ব্যাপারই না। দ্য ফুলিশ টোল্ড মি দ্য রিয়েল স্টোরি, এখানে কিন্তু অবজেক্ট দুইটা, দেখো মি দ্য ফুলিশ টোল্ড মানে বার্ব, টোল্ড মি তো এর অবজেক্টিভ ফ্রম, কার? আই এর অবজেক্টিভ ফ্রম। দ্য রিয়েল স্টোরি মানে সঠিক ইতিহাস বা কাহিনীটা বলছে, তাহলে মি যেহেতু এখানে যেহেতু অবজেক্ট দুইটা, তাহলে কি বলবো আমরা? প্রথমে যে অবজেক্ট আছে এটা কি ব্যক্তিবাচক, এটা কি ইনডিরেক্ট না ডিরেক্ট? এটা হবে ইনডিরেক্ট, ইনডিরেক্ট আর বস্তু হলো ডিরেক্ট। ডিরেক্ট। তো আমার তো আসলে ওইভাবে পরীক্ষাতে আসবে না কোনটা ইনডিরেক্ট কোনটা ডিরেক্ট, জানলেই হলো যে দুইটা অবজেক্ট আছে, ব্যক্তিবাচকটা আমরা আগে নিব। অনেক সময় ব্যক্তিবাচকটা পরেও নেওয়া যায়, তখন একটা রুল মানে নিয়ম ফলো করতে হয়। তো এটা আমাদের আপাতত জানার দরকার নাই, এত হার্ডলি রাখবে না। তুমি আস্তে আস্তে যখন এটা বুঝতে পারবা তখন নিজে নিজেই পারবা। ওকে, তাইলে আমাদের মোটামুটি আজকে এতটুকুই থাক। নেক্সট দিন আমরা পড়বো কমপ্লিমেন্ট, তারপর জেন্ডার, তারপর পড়বো আমরা কাইন্ড অফ নাম্বারস, তারপর আমাদের কেস, এরপর আমাদের বহুল কাঙ্ক্ষিত ইংলিশে সবচেয়ে ভাইরাল টপিক। আপনি যদি এইটা সম্পর্কে ভালো আয়ত্ত নিতে পারেন, পার্টস অফ স্পিচ আর হলো টেন্স, ওই দুইটা বিষয় যদি আপনি ভালো আয়ত্ত আনেন, ইংরেজি আপনার মনে হয় 50 থেকে 60% পড়া হয়ে যায়। এইগুলো কিন্তু মেইন পড়া। তো আপনারা আমার সাথেই থাকবেন। হয়তো বা অনেক কিছু মাঝে মধ্যে কি হইতে পারে, আমারও ভুল হইতে পারে, আমি মানুষ, তো ভুলগুলো ধরাই দিবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর, তারপরও অনেক সময় হইতে পারে, ঘাটতি থাকতেই পারে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।